আমি এখনো বিশ্বাস করি যে তাসকিন একটা যথেষ্ট সম্ভাবনা রয়েছে। একটা রিপ্লেস হলেও সেটা তাসকিনকে দিয়ে তারা করবে। পিএসএল খেলতে যাওয়ার জন্য ক্রিকেটারদেরকে আটকানোর আমি কোনো কারণ দেখি না। সাকিব আল হাসানের খেলার যথেষ্ট সম্ভাবনা তৈরি হয়েছে। সবচেয়ে বড় ওষুধ বা দাওয়াই হচ্ছে নেগোসিয়েশন। আপনি যদি সেটা করতে পারেন তাহলে অনেক কিছু পসিবল। রিয়াসাত ভাই, তাসকিনের তাহলে আইপিএলে যাওয়ার খবরটা সত্য, প্রস্তাব পাওয়ার খবরটা? অবশ্যই সত্য, এবং এটা নিয়ে সবচেয়ে দুঃখজনক কি যে আমাদের অনেক পরিচিত যারা নিউজ মিডিয়ায় কাজ করে তারাও অনেকটা আমার কাছে মনে হয়েছে যে জিলাসি থেকে অনেক রিপোর্টস করেছিল যে এরকম কোনো খবর আসলে নাই। অনেকভাবে স্ট্যাটিস্টিক্স দেখানোর চেষ্টা করেছে, অনেকভাবে বলেছে এটা সত্য হওয়ার কোনো সম্ভাবনা নেই, অনেকে বলার চেষ্টা করেছে যে এরকম কোনো অফার নেই। সো হয়নেভার এই ব্যাপারগুলো আসলে একজন পার্টিকুলার ক্রিকেটার নিজেই যখন স্বীকার করেন তখন কিন্তু আসলে তারা যে যুক্তিগুলো দিয়েছিল বা যে নিউজগুলো প্রচার করেছিল যে তাসকিনের কোনো অফার নাই, এই আলোচনাগুলো আসলে মিথ্যা হয়ে যায়। এগুলো দরকার নেই। আমি মনে করি যে আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে আমাদের মধ্যেই এই ক্ল্যাশেসগুলো অনেক বেশি, কাউকে ছোট করার জন্য, প্রমাণ করার জন্য। সো এই মিথ্যাচারগুলো না করে আমরা বরং রাইট ইস্যুসগুলো জানার চেষ্টা করি, সেটাই আমাদের দর্শকদেরকে দেওয়ার চেষ্টা করি। দ্যাট উইল বি মোর বেটার। রিয়াসাত ভাই, সেক্ষেত্রে যদি রিপ্লেসমেন্ট হিসাবে তাসকিনের অফারটা আসে, আসলে বোর্ড থেকে এনওসি পাওয়ার সম্ভাবনা কতটুকু? তাসকিন যদি এনওসি ইস্যুতে আটকায়, এটা এবারের বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এবং তাসকিনের জন্য, ইভেন আইপিএলের জন্য সবচেয়ে বড় শকিং হবে। আমি এখনও বিশ্বাস করি যে তাসকিনের একটা যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কারণটা হচ্ছে যে এটা একটা লং টুর্নামেন্ট। এই টুর্নামেন্টটার লেন্থ প্রায় 2.5 মাসের কাছাকাছি। সো এরকম একটা টুর্নামেন্টে হোয়েনেভার ইউ আর ইন আ পার্টিকুলার ক্রিকেটার অফ পেস ডিপার্টমেন্ট, ইনজুরি প্রবণতা বা ইনজুরিতে পড়ার চান্সেসগুলো অনেক বেশি থাকে। প্রচুর ট্রাভেল করতে হয়, প্রচুর ম্যাচ খেলতে হয়, প্রতি ম্যাচের মধ্যে বিরতি 2-3 দিনের বেশি থাকে না। সো ওই জায়গা থেকে ডেফিনেটলি মিড অফ দ্য টুর্নামেন্টও তাসকিনের জন্য সুযোগ থাকবে। টুর্নামেন্ট শুরুর আগে তো সেই সুযোগটা রয়েছে। কালকে তাসকিনের সাথে আমার সরাসরি কথা হচ্ছিল, আপনারা আশপাশেই ছিলেন। তাসকিন যেটা বলছিল যে 3 জন পেসারকে নিয়ে যে পার্টিকুলার ফ্র্যাঞ্চাইজি নিয়ে কথা হচ্ছে সেখানটায় সমস্যা রয়েছে, এবং ওই 3 জনের একজনকেও যদি রিপ্লেস করতে হয়, প্রথম পছন্দ হচ্ছে তাসকিন, এবং সেটা সেই ফ্র্যাঞ্চাইজি পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে। সো যেহেতু তাসকিন আহমেদ প্রথম পছন্দ, ওই জায়গায় যে কেউ মিস আউট হওয়াটা খুবই স্বাভাবিক, এবং তাসকিন পরে আইপিএলটা খেলবে এই এক্সপেকটেশনস করাটা খুব স্বাভাবিক। মুস্তাফিজের আপডেটটা কি আসলে? আপনি মুস্তাফিজের কথা বলেছিলেন এবং আমরা মুস্তাফিজকে নিয়ে আলোচনা করেছি। মুস্তাফিজকে কি আসলে কোনো প্রস্তাব দেওয়া হয়েছে কিনা, বা মুস্তাফিজের ঘটনাটা আসলে তাসকিনের মতো একই রকম কিনা? একই রকম না মনে হয়। অফিসিয়ালি দেখেন, তাসকিনের ব্যাপারে আমরা কেন বলতে পেরেছি, কারণ তাসকিনের সাথে আমাদের সেই রিচেবিলিটি রয়েছে। তাসকিনের সাথে কথা বললে তাসকিন সেই ক্লিয়ারেন্সটা আমাদেরকে দিয়েছে। এর আগে যে ক্লিয়ারেন্সটা আমি আমার প্ল্যাটফর্ম থেকে দিয়েছি, যেটাকে অসত্য বলার চেষ্টা করা হয়েছে অন্য প্ল্যাটফর্মগুলো থেকে, গতকালকে তাসকিন আমি নিজেই বলেছে যে তার কাছ থেকে লখনৌর একটা অফার রয়েছে। তো লখনৌর অফার রয়েছে, তার সাথে দে আর ইন আ ডিসকাশন। তিনি বলেছে আপনারা দোয়া করবেন যেন খেলতে পারি। তার মানে কি? তার মানে সম্ভাবনা আছে, তার মানে ডিসকাশনটা রয়েছে, তার মানে এখানে ফুল স্টপ পড়ে যায়নি। বাট মুস্তাফিজ প্রথমত কথা বলে না, দ্বিতীয়ত মুস্তাফিজের ইস্যু নিয়ে আপনি যে কথা বলবেন, আপনাকে তো প্রপার সোর্স নিয়ে কথা বলা লাগবে, সেই সুযোগটাও নেই। বাট যতটুকু বিভিন্ন মিডিয়া এবং থাকে না যে ওর কাছের কেউ এটা ওটা, এরকম সোর্সগুলো থেকে আমরা যতটুকু জানতে পেরেছি কলকাতার একটা আগ্রহের জায়গা রয়েছে। এখন কলকাতার আগ্রহের জায়গাটা মুস্তাফিজের ব্যাপারে থাকাটাও খুব স্বাভাবিক, কারণ ইডেন গার্ডেন্সের যে উইকেট সেটা তুলনামূলকভাবে চিপাকের উইকেটের মতো। সো এই একই টাইপের উইকেটে কিন্তু হোম ম্যাচেসগুলো কলকাতাকে খেলতে হবে। তারা মোটামুটি 8-10টা ম্যাচ তো তারা ইডেন গার্ডেন্সই খেলবে। সো ওইখানটায় আপনি কিন্তু একজনকে চাইবেন যিনি আসলে ওই পার্টিকুলার উইকেটের জন্য স্পেশালিস্ট বোলার হিসেবে কাজ করতে পারে। মুস্তাফিজের ব্যাপারে আগ্রহটা সেখান থেকে। কিন্তু কলকাতা আসলে তাসকিনকে নেওয়ার ক্ষেত্রে যেমন একটা লজিক্যাল গ্রাউন্ড রয়েছে লখনৌর, যে তার পেসারদের অনেকেই এখন পর্যন্ত এনওসি জটিলতায় ভুগছে, কেউ ইনজুরিতে রয়েছে। সো একটা রিপ্লেস হলেও সেটা তাসকিনকে দিয়ে তারা করবে। কলকাতার কিন্তু এই রিয়েলিটিটা সেম না। যেহেতু রিয়েলিটি সেম না, মুস্তাফিজের চান্স তাসকিনের থেকে কম। সেক্ষেত্রে কি আসলে আইপিএলের কথা বাদ দেয়, পিএসএল যে 3 জন ক্রিকেটার দল পেয়েছে তাদেরও কি যাওয়ার একটা বড় সম্ভাবনা আছে এবার পিএসএল খেলতে? পিএসএল খেলতে যাওয়ার জন্য ক্রিকেটারদেরকে আটকানোর আমি কোনো কারণ দেখি না। সবচেয়ে বড় যেটা ব্যাপার, যে ওই একই শিডিউলে বাংলাদেশ খেলবে জিম্বাবুয়ের সাথে। এখন রিশাদ হোসেনকে তো আপনি টেস্ট খেলান না, সো রিশাদের যাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই। বাকি যে 2 জন ক্রিকেটার রয়েছে, নাহিদ রানা গুরুত্বপূর্ণ ক্রিকেটার কিন্তু, তাই না, এবং লিটন কুমার দাস সম্ভবত, তাই না? তো এই 2 জন ক্রিকেটারের ব্যাপারে আমার কাছে মনে হয় যে তাদের কনফিডেন্স বিল্ড আপ করাটার এখন সময় রয়েছে। নাহিদ রানার উত্থানটা হয়েছে কিন্তু পাকিস্তান থেকে। সো পাকিস্তানে T20 ফরম্যাটে সে যদি গিয়ে খেলে, এবং পিএসএল আইপিএলের এখন একটা ক্ল্যাশ তৈরি হয়ে গেছে যে কোন ক্রিকেটারকে কে কোন লিগে বেরাবে। কেউ আইপিএল ছেড়ে পিএসএলে যাচ্ছে, কেউ পিএসএল ছেড়ে আইপিএলে যাওয়ার হুমকি দিচ্ছে, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। তার মানে কি? কোয়ালিটি লিগ। সো এই কোয়ালিটি লিগে আপনি কেন খেলতে দেবেন না? কোয়ালিটি লিগের থেকে নিশ্চয়ই জিম্বাবুয়ে বড় পরাশক্তি না, যার বিপক্ষে খেলে বাংলাদেশের ক্রিকেটাররা অনেক কিছু শিখে ফেলবে। এবং এমন না যে নাহিদ রানার রিপ্লেসমেন্ট নাই, তাও তো না। লিটন কুমার দাসের রিপ্লেসমেন্ট নাই, তাও তো না। আমরা তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটনকে ছাড়াই খেললাম। সো আমার কাছে মনে হয় যে জিম্বাবুয়ের সাথে খেলানোর জন্য এই 2 ক্রিকেটারকে না রেখে পিএসএলে তাদেরকে পাঠানো উচিত।
লাস্ট দুইটা কোশ্চেন করি সাকিব আল হাসানকে নিয়ে। আসলে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে সাকিব আল হাসান একটা অপশন রেখেছিলেন কানপুরে যে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে যদি তিনি তার পারফরমেন্স ঠিকঠাক থাকে, যদি তিনি বিসিবি চায় তাহলে তিনি খেলতে পারেন। আসলে তার খেলার সম্ভাবনা কি তৈরি হয়েছে কিনা? অবশ্যই সাকিব আল হাসানের খেলার যথেষ্ট সম্ভাবনা তৈরি হয়েছে, এবং সম্ভাবনা তৈরি হওয়ার মূল কারণ যেটা আমি আবারও বলছি, সম্ভাবনা কমে যাবার কারণ যদি আপনি দেখেন সেটা কিন্তু সাকিব আল হাসানের পারফরমেন্স বা সাকিব আল হাসানের আনএভেলেবিলিটি না। সম্ভাবনা কমে যাওয়ার বা না থাকার যে সম্ভাবনাটা তৈরি হইলো, সিচুয়েশনটা তৈরি হলো, এটার সাথে সাকিবের কিছু কর্মকাণ্ড জড়িত, যেটাকে বর্তমান প্রেজেন্ট গভর্নমেন্ট অপরাধ হিসেবেই দেখে, তাই তো হিসাবটা। সো এখন ধরেন এই যে আমরা ইলেকশনের কথা শুনতেছি, আমরা জানি না কবে ইলেকশন হবে। ধরেন ইলেকশন হলো, তখন তো আর এই গভর্নমেন্ট থাকবে না, তখন যেই সরকার আসবে সরকারের নীতিগত পরিবর্তন হতে পারে, ওটা আমি বা আপনি বানাবো না। এখন ওই নীতিটা যদি এরকম হয় যে লেট সাকিব প্লে, তখন তো সাকিব আল হাসানকে আপনি আটকাতে পারবেন না। আর সাকিব আল হাসান যে খেলতে চান, সেটা সবচেয়ে বড় প্রমাণটা হচ্ছে তিনি যদি খেলার জন্যই অ্যাভেলেবেল না থাকতেন বা খেলতে না চাইতেন, তাহলে তিনি কেন ওই বায়োমেকানিক্যাল টেস্টটা দেবেন, থার্ড টাইম দিলেন? তিনি কেন রোজা রেখে, সারাদিন রোজা রেখে 4 ঘন্টা করে প্র্যাকটিস করবেন? কেন তিনি সারেতে গিয়ে স্কিল ট্রেনিং করবেন? নিশ্চয়ই একটা রিজন রয়েছে, রিজন আপনি ভুলে যান, নিশ্চয়ই একটা স্বপ্ন রয়েছে। সো ওই স্বপ্নের সাথে যদি বাংলাদেশের পলিটিক্যাল বাস্তবতা মিলে যায়, সাকিব আল হাসান ডেফিনেটলি উইল বি অ্যাভেলেবল ফর দ্য টি-20s। সেক্ষেত্রে আসলে একদম লাস্ট কোশ্চেন যে বিসিবির কাজটা কী হবে? আসলে বিসিবি তো সরকারকেও ম্যানেজ করতে হবে আলটিমেটলি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন দেখেন এখানে একটা বিভিন্ন ধরনের ইস্যু থাকে, যেমন হচ্ছে ফারুক আহমেদের ক্রিকেট বোর্ড যেটা পারবে, নাজমুল হাসান পাপনের ক্রিকেট বোর্ড হয়তো সেটা পারবে না। যেমন 3rd ডিভিশন কোয়ালিফায়ারটাকে এরা ওপেন করে দিয়েছে, নাজমুল হাসান পাপনরা সেটা কিন্তু করে নাই, খারাপ কাজ করেছিল। আবার অনেক ক্ষেত্রে নাজমুল হাসান পাপন সরাসরি যে কাজটা করতে পারবে সেটা আবার ফারুক আহমেদ পারবে না। সো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রোলটা আবার ডিসাইড হবে তখনই, কেন জানেন? কারণ টি-20 ওয়ার্ল্ড কাপটা যখন হবে তখন ফারুক আহমেদের এক্সিস্টিং বোর্ডটা থাকবে না, এই মুহূর্তের যে বোর্ড আছে সেই বোর্ড থাকবে, কারণ ইলেকশন হবে। এই বোর্ডের হয়তো অনেকেই থাকবে, ফারুক আহমেদও থাকতে পারে, কিন্তু তখন তো একটা ইলেকশন হবে, নতুন একটা বডি আসবে, সেই বডি কি রোল প্লে করে সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করবে। কারণ নেগোসিয়েশনের উপরে কিন্তু কোনো কিছু নাই, সবচেয়ে বড় ওষুধ বা দাওয়াই হচ্ছে নেগোসিয়েশন। আপনি যদি সেটা করতে পারেন তাহলে অনেক কিছু পসিবল।